মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা 3টি গল্প, কালো মোরগ, মুক্তার ভূত আর রক্তখদ্দর। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 1899 খ্রিস্টাব্দে, মৃত্যু 1970 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশাল ব্যক্তিত্ব। ব্যোমকেশ বক্সীর স্রষ্টা তো বটেই, এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প, দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস, কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য। শুরু হচ্ছে প্রথম গল্প, কালো মোরগ। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথমবার প্রচারিত হয় 10ই অক্টোবর 2010 সালে। লজিকের প্রফেসর গোকুলবাবুর শিকারের নেশা ছিল। শীতকালে কলেজের ছুটি ছাটা পেলেই তিনি বন্দুক নিয়ে বেরিয়ে পড়তেন। বাঘ ভাল্লুক শিকারের মতন উচ্চাকাঙ্ক্ষা তাঁর ছিল না। ঘুঘু, বন পায়রা, হরিয়াল, বড়জোর খরগোশ মেরে তাঁর রক্ত পিপাসা চরিতার্থ হতো। ন্যায়শাস্ত্রের অধ্যাপক গোকুলবাবুর মনটি ছিল ভীষণ যুক্তিপরায়ণ। এক অজানা যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তিনি বিয়ে করেননি। একটি স্ত্রীলোককে কেন তিনি সারা জীবন ধরে ভরণ পোষণ করবেন, এর কোনো যুক্তিসম্মত কারণই তিনি নাকি খুঁজে পাননি। অন্তরঙ্গ বন্ধু বান্ধবও কেউ ছিল না তার কাছে। এই সমস্ত সম্পর্কের কোনো মানে হয় না। বস্তুত এই মানে হয় না কথাটা তার মনের এবং কথার মাত্রা হয়ে দাঁড়িয়েছিল। ভূত, ভগবান, প্রেম, আত্মবিসর্জন প্রভৃতি কথা শুনলে তিনি একটু মুখ বাঁকিয়ে বলতেন, মানে হয়। নিজের শিকার প্রীতিরও তিনি একটি মানে আবিষ্কার করেছিলেন। জীব মাত্রেই হিংসাপরায়ণ, হিংসাবৃত্তি মানুষের স্বধর্ম। মাঝে মাঝে রক্তপাত না করলে মনের স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তাই শিকার করা আবশ্যক। তিনি একা শিকারে যেতেন। তার পরিচিতদের মধ্যে কারুর শিকারের নেশা ছিল না। তাছাড়া গোকুলবাবুর মতে দল বেঁধে শিকার করতে যাওয়ার মানে হয় না। তার একটি সাইকেল ছিল। এক নলা বন্দুকটি সাইকেলের রডে বেঁধে তিনি বেরিয়ে পড়তেন। শহরের 8-10 মাইল বাইরে লোকাল বোর্ডের রাস্তার ধারে একটি মাঝারি গোছের জঙ্গল আছে। শীতকালে যখন বট ও অশ্বত্থের ফল পাকতে আরম্ভ করে, তখন পায়রা জাতীয় পাখিরা সেখানে ভিড় জমায়। গোকুলবাবু প্রত্যেক বছর সেই জঙ্গলে শিকার সন্ধানে যান। পৌষ মাসের মাঝামাঝি এক দুপুরে গোকুলবাবু সাইকেল চড়ে যাত্রা করলেন। ধীর গতিতে সাইকেল চালিয়ে বনের কিনারায় উপস্থিত হলেন। বনের কিনারায় একটি গ্রাম। গ্রামে এক মুদির দোকানে সাইকেল রেখে তিনি জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। জঙ্গলটি আকারে প্রায় গোলাকৃতি, ব্যাস অনুমান 3 মাইল। এর আশেপাশে কয়েকটি ছোট ছোট গ্রাম। কোনো গ্রাম হিন্দু প্রধান, কোনো গ্রাম মুসলমান প্রধান। গ্রামবাসীরা সকলেই চাষি। জঙ্গলের চারপাশে গ্রামগুলি দেখে মনে হয় যেন জঙ্গলকে পাহারা দেবার জন্যই থানা বসিয়েছে। বনটি খাসমহলের সম্পত্তি হলেও গ্রামবাসীরা এখানে গরু মোষ চড়ায়। গোকুলবাবু বন্দুক কাঁধে নিয়ে বনের কেন্দ্রস্থল লক্ষ্য করে চললেন। বেলা 3টে, সূর্য একটু পশ্চিমে ঢলে গেছে। ঘাসে ঢাকা ভূমির এখানে ওখানে প্রকাণ্ড প্রকাণ্ড গাছগুলো একা দাঁড়িয়ে আছে। কোথাও বা কয়েকটা গাছ একসঙ্গে ঘোট পাকিয়েছে। বট গাছগুলো ফলে ফলে রাঙা। কিন্তু আশ্চর্য, কোথাও একটিও পাখি নেই। এই সময় গাছে গাছে ফলের লোভে পাখির ভিড় লেগে থাকে। আজ পাখিগুলো গেল কোথায়?
গোকুলবাবু এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে কান পেতে শুনলেন। ঘুঘুর উদাস বিলাপ, বন পায়রার ফটফট পাখার আওয়াজ, না কিছুই শোনা যাচ্ছে না। তিনি চারদিকে দৃষ্টি ফেরালেন। কই, গরু ভেড়াও তো চড়ছে না। বনের সকল পশু পাখি শলা পরামর্শ করে একসঙ্গে অদৃশ্য হয়েছে নাকি? বিরক্ত হয়ে তিনি মনে মনে মন্তব্য করলেন, হানি হয় না। তবু তিনি এগিয়ে গেলেন। কাল হয়তো একদল শিকারী এসেছিল, দমাদ্দম বন্দুক চালিয়ে পাখিগুলোকে বন ছাড়া করেছে, কিংবা হয়তো বনের অন্য প্রান্তে তারা জড়ো হয়েছে। গোকুলবাবু বড় বড় গাছগুলোর তলা দিয়ে হাঁটতে হাঁটতে উপরে গাছের ঘন ডালপালার দিকে তাকালেন। হরিয়াল পাখিগুলো বর্ণচোরা। তারা যখন আকাশে ওড়ে তাদের সবুজ রং সহজেই চোখে পড়ে, কিন্তু একবার গাছে বসলে নিমেষে অদৃশ্য হয়ে যায়। গাছের পাতার সঙ্গে তাদের গায়ের রং এমন বেমালুম মিশে যায় যে তাদের আর দেখা যায় না। গাছের তলা থেকে শিকারীরা অভিজ্ঞ চোখে তাদের সিলিউয়েট দেখে চিনতে পারে। গোকুলবাবু দেখতে দেখতে চললেন, কিন্তু একটিও হরিয়াল দেখতে পেলেন না। বনের মাঝখানে ৮-১০টা বড় বড় গাছ এক হয়ে নিচে ঘন ছায়া ফেলেছে। গোকুলবাবু কাঁধ থেকে বন্দুক নামিয়ে একটি গাছের গুঁড়িতে হেলান দিলেন। খানিকটা নিরাশভাবে গাছতলায় বসলেন। যে পুকুরে মাছ নেই সে পুকুরে মাছ ধরা এবং যে বনে পাখি নেই সে বনে পাখি মারতে আসা একই কথা, মানে হয় না। তিনি পকেট থেকে কুচো সুপুরি বের করে কিছুক্ষণ চিবোলেন। তারপর মন একটু চাঙ্গা হতে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়াতেই কে যেন তার পেছন থেকে গরম পাঞ্জাবির কোনা ধরে টান দিল। গোকুলবাবু চমকে ফিরে চাইলেন। তার বুক ধড়াস করে উঠল। ভয়ের কিছু নয়, গাছের গোড়ায় একটা কাঁটা লতা ছিল, তারই কাঁটায় পাঞ্জাবির কোণটা আটকে গিয়েছিল। গোকুলবাবু ধাতস্থ হলেন, কিন্তু গত বছরের একটি ঘটনা তার মনে পড়ে গেল। তিনি গাছটিকে ভালো করে দেখলেন। হ্যাঁ, এই গাছটাই বটে। গত বছর এই সময় এই গাছতলায় একটি ব্যাপার ঘটেছিল। গত বছর এমনই একটি দুপুরে গোকুলবাবু এই বনে পাখি মারতে এসেছিলেন। এসে দেখলেন পুলিশ বন ঘিরে ফেলেছে। একজন ডিএসপি, 2 জন দারোগা, 5-6 জন ছোট দারোগা এবং অসংখ্য কনস্টেবল, সকলের হাতেই অস্ত্র। কি ব্যাপার? একজন ছোট দারোগার সঙ্গে গোকুলবাবুর সামান্য আলাপ ছিল। তিনি তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আপনারাও পাখি শিকার করবেন নাকি? পাখি নয়, আরো বড় শিকার। ছোট দারোগা বলল, আব্দুল্লাহ নামে একটা দুর্দান্ত খুনি আসামি এই বনে লুকিয়ে আছে। আব্দুল্লাহ একজন বড় গুন্ডা। বিপক্ষ দলের একটা গুন্ডাকে খুন করে সে ধরা পড়ে যায়। বিচারে তার ফাঁসির আজ্ঞা হয়। বিচারের পর আদালত থেকে জেলখানায় যাওয়ার সময় সে 2 জন রক্ষীকে গুরুতর আহত করে দড়ি দড়া ছিঁড়ে পালায়। এই বনের কিনারায় একটি গ্রামে আব্দুল্লাহর আত্মীয় স্বজন বাস করে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পেরেছে সে এই বনে লুকিয়ে আছে। আত্মীয় স্বজনেরা তাকে খাবার সরবরাহ করে। তাই পুলিশ আজ এই বনে হানা দিয়েছে আব্দুল্লাহকে ধরার জন্য। শুনে গোকুলবাবু বললেন,
তাহলে আমি ফিরে যাই, আজ আর শিকার হলো না। ধুর, আমি বেকার এত দূর এলাম, মানে হয় না। ছোট দারোগা বলল, আপনি তো প্রায়ই এ জঙ্গলে শিকার করতে আসেন, জঙ্গলের ঘাত ঘোত সব জানা আছে আপনার। তা আছে, আসুন আমার সঙ্গে। ছোট দারোগা গোকুলবাবুকে ডিএসপির কাছে নিয়ে গেল। ডিএসপি গোকুলবাবুর পরিচয় শুনে এবং জঙ্গলের সাথে তার ঘনিষ্ঠতার কথা জানতে পেরে বললেন, বেশ তো, আপনিও খুঁজুন না, আপনার সঙ্গে বন্দুক আছে, ভয়ের কিছু নেই। যদি ধরতে পারেন নামও হবে। গোকুলবাবু বনে প্রবেশ করলেন। ভাবলেন, পাখির বদলে মানুষ মৃগয়া। ক্ষতি কি? একটা নতুন অভিজ্ঞতা। বনের মধ্যে আরো অনেক পুলিশের লোক খোঁজাখুঁজি করছে, ঝোপঝাড় ঠেঙিয়ে নানানভাবে বনের কিনারা থেকে বনের মাঝখানের দিকে এগিয়ে আসছে। গোকুলবাবু তাদের ছাপিয়ে ভেতরের দিকে চললেন। তার দৃষ্টি গাছের মাথার দিকে। পুলিশ ঝোপঝাড় ঠ্যাঙাচ্ছে, ঠ্যাঙাক। গোকুলবাবুর যুক্তি নিয়ন্ত্রিত বুদ্ধি বলছে, আসামি যদি বুদ্ধিমান হয় সে গাছের নিচে থাকবে না, থাকবে ওপরে। ঘন্টা দুই এদিক ওদিক ঘুরতে ঘুরতে গোকুলবাবু একা এই গাছটির তলায় এসে উপস্থিত হয়েছিলেন। প্রকাণ্ড গাছ, একেবারে মহিরুহ। গুঁড়িটা 3 জন মানুষও জড়িয়ে ধরতে পারে না। ডালগুলো বিশাল হাতির শুঁড়ের মতো জড়াজড়ি করে বহু শাখা প্রশাখা বিস্তার করে অনেক উঁচুর দিকে চলে গেছে। ঘন পাতার আবরণের মধ্যে গোধূলির অন্ধকার। গোকুলবাবু গাছের নিচে ঘুরে ফিরে দেখতে লাগলেন। উপরের দিকে মুখ করে দেখতে দেখতে তার চোখ পড়ল মাটি থেকে আন্দাজ 20 হাত উঁচুতে একটা মোটা ডালকে গিরগিটির মতো জড়িয়ে আছে একটা মানুষের দেহ। অভিজ্ঞ চোখ না হলে মানুষের দেহ অত নিচু থেকে বোঝা যায় না, মনে হয় গাছেরই একটা ডাল। গোকুলবাবুর বন্দুকে টোটা ভরাই ছিল। তিনি ডাকলেন, এই নেমে আয়, নেমে আয় বলছি। ওপর থেকে সাড়া শব্দ এলো না। গিরগিটির মতো আকৃতিটা নিশ্চল রইল। তিনি তখন বললেন, আমি তোকে দেখতে পেয়েছি, ভালো চাস তো নেমে আয়, নইলে গুলি করব। এবারও আকৃতিটা নড়ল না। গোকুলবাবুর ইচ্ছে ছিল আসামিকে নিজেই ধরবেন এবং বন্দুকের আগায় ধরে নিয়ে গিয়ে ডিএসপির হাতে তুলে দেবেন, কিন্তু তা হলো না দেখে তিনি গলা চড়িয়ে হাঁক দিলেন, আসামিকে দেখেছি, ঠিকই এসো জলদি, আসামিকে দেখেছি। মুহূর্তের মধ্যে 50 জন লোক এসে গাছটিকে ঘিরে ফেলল। আসামি তবু গাছ থেকে নামতে চায় না। ডিএসপি তখন কয়েকবার বন্দুকের ফাঁকা আওয়াজ করে বললেন, আব্দুল্লাহ, যদি নিজের ইচ্ছায় নেমে না আসো তোমাকে গাছের ওপরেই গুলি করে মারব। আব্দুল্লাহ, আব্দুল্লাহ। অবশেষে আব্দুল্লাহ নেমে এলো। কয়লার মতো কালো লিকলিকি একটা লোক, পরনে শুধু একটা নীল রঙের লুঙ্গি। পুলিশ তার হাতে হাত কড়া পড়ালো, সে বাধা দিল না। কেবল তার বিষাক্ত হিংস্র দৃষ্টি গোকুলবাবুর উপর স্থির হয়ে রইল। পুলিশ আব্দুল্লাহকে টেনে নিয়ে চলে গেল। কিছুদিন পরে গোকুলবাবু খবর পেলেন আব্দুল্লাহর ফাঁসি হয়ে গেছে। এটা 1 বছর আগের ঘটনা। বন্দুক কাঁধে তুলে
গোকুলবাবু আরেকবার গাছটিকে আপাদমস্তক নিরীক্ষণ করলেন। হ্যাঁ, এই গাছ থেকেই তিনি আব্দুল্লাহকে ধরিয়ে দিয়েছিলেন। ওই যে ডালটা, যার গায়ে তার কালো দেহটা গিরগিটির মতো জড়িয়েছিল, কিন্তু আজ পেছনে আচমকা টান পড়ায় তার বুকটা ধড়াস করে উঠল কেন? তার মনে তো কোনো কুসংস্কার নেই। লজিকের ফাঁদে যা ধরা যায় না তা তিনি বিশ্বাস করেন না। তবে নিশ্চয়ই গত বছরের ঘটনাটা তার অবচেতন মনে রয়ে গিয়েছিল। মনের অনাবশ্যক জঞ্জাল মানেই হয় না। তিনি আবার হাঁটতে আরম্ভ করলেন। শীতের সূর্য আরেকটু পশ্চিমে ঢলে গেছে। রোদের রং হলদে। গোকুলবাবু দ্রুত পা চালালেন। বনের ওদিকটা দেখে তাড়াতাড়ি ফিরতে হবে। বনের মধ্যে রাত কাটানোটা উচিত নয়। আরো মাইলখানে গিয়ে গোকুলবাবু দাঁড়ালেন। ধুত্তর, আর টোটো করে কি হবে? সব পাখি পালিয়েছে। এখন ঘরের ছেলে ঘরে ফিরে গেলেই ভালো। গোকুলবাবু অসংখ্যবার শিকারে এসেছেন, কিন্তু নিষ্ফল যাত্রা কখনো হয়নি। তিনি ফেরবার জন্য পা বাড়িয়েছেন, এমন সময় গোকুলবাবু বিদ্যুৎ স্পৃষ্টের মতন পাশের দিকে ফিরলেন। পাশের দিকে লম্বা খানিকটা খোলা জমি, গাছপালা নেই। তার উল্টো দিকে প্রায় 200 গজ দূরে একটা শুকনো মরা শেওড়া গাছ পাতাহীন ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। এত দূর থেকে স্পষ্ট দেখা না গেলেও শেওড়া গাছের মাথায় হাঁড়ির মতো কি একটা যেন রয়েছে। গোকুলবাবু চোখ ছোট করে দেখতে লাগলেন। মোরগই তো মনে হচ্ছে, বন মোরগ। শিকারীর কাছে বন মোরগের মতো লোভনীয় পাখি আর নেই। গোকুলবাবু জানতেন এই বনে মোরগ আছে, কিন্তু কোনো দিন মারতে পারেননি। এই সময় গাছের চূড়োয় হাঁড়িটা গলা উঁচু করে আবার ডেকে উঠল। আর সন্দেহ রইল না। একটা চাপা উত্তেজনা গোকুলবাবুর স্নায়ুমণ্ডলীকে ধনুকের মতো টেনে রইল। তিনি দূরে গাছের মাথার উপর চোখ রেখে কাঁধ থেকে বন্দুকটি নামালেন। পকেট থেকে 4 নম্বরের একটি টোটা বের করে বন্দুকে ভরলেন। তারপর বন্দুক হাতে নিঃশব্দ পায়ে এগিয়ে গেলেন। 100 গজের মধ্যে পৌঁছে তিনি মোরগটাকে স্পষ্ট দেখতে পেলেন। প্রকাণ্ড মোরগ, যেন একটা ময়ূর। কুচকুচে কালো গায়ের পালক, তার উপর রোদ পড়ে ঝকমক করছে। লেজের ময়ূরকণ্ঠী পালকগুলি ব্যাঁকাভাবে উঁচু হয়ে আছে। মোরগ সগর্বে গলা উঁচু করে এদিক ওদিক চাইছে। গোকুলবাবুর শরীরের ভেতর উত্তেজনার একটা শিহরণ খেলে গেল। তার বন্দুকের পাল্লা 100 গজ। মোরগটা পাল্লার মধ্যে এসেছে, কিন্তু গোকুলবাবু সাবধানী লোক। 100 গজ দূর থেকে ছররা এদিক ওদিক চলে যেতে পারে, লক্ষ্যে নাও লাগতে পারে। তাই তিনি অত্যন্ত সাবধানে এক পা করে এগিয়ে এলেন। কাছে পিঠে গাছ থাকলে ভাবনা ছিল না, কিন্তু গাছ তো নেই। তাকে খোলা মাঠ দিয়েই এগিয়ে যেতে হলো। আরো 25 গজ গিয়ে তিনি থামলেন।
এবার বেশ পাল্লার মধ্যে এসেছে। আর লক্ষ্যভ্রষ্ট হবার ভয় নেই। তিনি ধীরে ধীরে বন্দুক তুললেন, কিন্তু টিপ করে ঘোড়া টেপবার আগেই মোরগটা ফরফর শব্দ করে উড়ে গেল। মোরগ জাতীয় পাখি ভালো উড়তে পারে না, তাদের ওজনের তুলনায় পাখনা ছোট, কিন্তু উঁচু থেকে লাফিয়ে পাখনার সাহায্যে অক্ষত দেহে মাটিতে নামতে পারে। মোরগটা পাখনা নাড়তে নাড়তে মাটিতে নেমে কোঁক কোঁক শব্দ করতে করতে একদিকে ছুটল। গোকুলবাবু দেখলেন প্রায় 100 গজ গিয়ে মোরগটা একটা গাছের তলায় দাঁড়ালো। তারপর যেন কিছুই হয়নি এমনই ভাবে গাছের নিচু ডালে উঠে ডাকল। গাছের তলায় ছায়া ছায়া, তবু মোরগটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। গোকুলবাবু বেড়ালের মতো চুপচাপ এগিয়ে গেলেন। তার বাহ্য জ্ঞান নেই, সমস্ত ইন্দ্রিয় ওই পাখিটির ওপর কেন্দ্রীভূত হয়েছে। তিনি আবার তার পাল্লার মধ্যে হাজির হয়েছেন, কিন্তু এবারও বন্দুক তোলার সঙ্গে সঙ্গে মোরগ উড়ে গেল। বেশি দূর গেল না, ঠিক পাল্লার বাইরে গিয়ে একটা ঝোপের পাশে দাঁড়ালো। গলা উঁচু করে ব্যঙ্গ ভরে ডাকল। গোকুলবাবু আবার চললেন। নিয়তির চুম্বক তাকে টেনে নিয়ে চলল। ক্রমে সূর্য বনের আড়ালে ঢাকা পড়ল। চারিদিক ছায়া ঘেরা। গোকুলবাবুর সেদিকে কিন্তু কোনো লক্ষ্য নেই। তিনি মোহগ্রস্তের মতো মোরগের পেছনে চললেন, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি মোরগটাকে মারতে পারলেন না। যতবার ধরাছোঁয়ার মধ্যে আসেন ততবার বন্দুক তোলার সঙ্গে সঙ্গে মোরগ পালিয়ে যায়। তার অনুসরণ করে তিনি কোন দিকে চলেছেন তাও তার লক্ষ্য নেই। কেবল একাগ্র চিত্তে পাখির পেছনে চলেছেন। একবার তার মনে হলো গাছপালার ওপারে ধোঁয়া উঠছে। তার মনের উপর অস্পষ্ট ছায়া পড়ল। বনের কিনারে কোনো গ্রামের কাছে এসে পড়েছেন। দিনের আলো দ্রুত নিভে আসছে। চারিদিকের গাছপালা আবছায়া হয়ে গেছে। তবু কালো মোরগটাকে পরিষ্কার দেখা যায়। হঠাৎ মোরগটা থামের মতো একটা উঁচু জায়গায় উঠে তীব্র কণ্ঠে ডাক দিল। গোকুলবাবু দেখলেন একটা গোরস্থান, গ্রাম্য গোরস্থান। বেশিরভাগ কবরই মাটির। ইটের কবর যে 2-4টে আছে তাও চুনসুরকি খসে গিয়ে জীর্ণ হয়ে পড়েছে। শুধু একটা গোর নতুন, তার গায়ের চুনকাম পুরোটা মুছে যায়নি। সেই গোরের মাথার উপর মোরগটা গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। গোকুলবাবু শীর্ণ একটা নিঃশ্বাস টানলেন। অন্ধকারে দূরত্বটা বোঝা যায় না, তবু 60-70 গজের বেশি হবে না। গোকুলবাবুর বুক উত্তেজনায় দুরু দুরু করে উঠল। এবার ফসকালে আর মোরগ মারা যাবে না। সামনে বাঁ পাশে একটা বড় ফণি মনসার ঝোপ। সেটার আড়ালে গিয়ে দাঁড়াতে পারলে গোকুলবাবু কোনাচে ভাবে ফণি মনসার ঝোপের দিকে চললেন। তার দৃষ্টি মোরগের দিকে।
তারপর হঠাৎ ঝোপের দিক থেকে একটা সরসর শব্দ শুনে মোরগের ওপর থেকে তার দৃষ্টি সরে গিয়ে ঝোপের উপর পড়ল। ঝোপের ভেতর থেকে একটা কালো মানুষের মুখ বেরিয়ে আসছে, নিষ্ক্রান্ত দাঁত, চোখ দুটো অপার্থিব হিংসায় জ্বলছে। দুই হাতে ফণী মনসার কাঁটা সরিয়ে মূর্তি বেরিয়ে এলো। কয়লার মতো কালো গায়ের রং, পরনে নীল রঙের লুঙ্গি। নরঘাতক আব্দুল্লাহ! তার অভিপ্রায় সম্বন্ধেও সন্দেহের কোনো অবকাশ নেই। গোকুলবাবু দ্বিধা করলেন না, বন্দুক তুলে ফায়ার করলেন আব্দুল্লাহর মুখে। কিন্তু কিছুই হলো না। আব্দুল্লাহ এগিয়ে আসতে লাগলো। গোকুলবাবু কিছুক্ষণের জন্য হতবুদ্ধি হয়ে গেলেন। তারপর যে কথাটা বিপদের সময় তিনি ভুলে গিয়েছিলেন সেটা মনে পড়ে গেল। আব্দুল্লাহর তো ফাঁসি হয়ে গেছে, সে তো বেঁচে নেই। গোকুলবাবুর হৃৎপিণ্ডটা একবার উন্মত্তভাবে লাফিয়ে উঠল। তার যুক্তিনিষ্ঠ মস্তিষ্কে শেষবারের জন্য চিন্তার ছাপ পড়ল। মানেই হয় না। শুনলেন কালো মোরগ। পরবর্তী গল্প মুক্তার ভূত। 30শে মার্চ 2024 শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে মির্চির বিশেষ নিবেদন শরদিন্দু 125। শিবু মোক্তার আর বেনি মোক্তারকে মহকুমার সকলেই চিনত। তাদের মতন ধূর্ত ধরিবাজ লোক ও তল্লাটে আর ছিল না। লোকে যেমন তাদের চিনত, তেমনি ভয়ও করত। একবার তাদের পাল্লায় পড়লে আর কারুর রক্ষে ছিল না। জোঁক যেমন গা থেকে রক্ত শুষে নেয়, অথচ জানতেই পারা যায় না, তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে শুষে মক্কেলকে সর্বশান্ত করে দিত। আদালতে দুজনের মধ্যে রেষারেষি চলত, আবার বাইরে ভাবও ছিল। শিবু মক্কেলকে বলতো, বেনিটা জানে কি, ওকে এক তুড়িতে উড়িয়ে দেব। আবার বেনিও নিজের মক্কেলকে বলতো, শিবুটা একটা আস্ত গাধা, আইনের প্যাঁচে ফেলে ওর দফা রফা করে দেব। কিন্তু সন্ধেবেলা একজন আরেকজনের দাওয়ায় বসে তামাক না খেলে রাত্রে ঘুম হতো না। এমনি ভাবে দুই মোক্তার সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে শত্রুতা আর ভেতরে বন্ধুত্ব করে ক্রমে ক্রমে বুড়ো হয়ে এলো। দুজনেরই বেশ টাকা কড়ি বাড়িঘর হয়েছে। বলতে গেলে তারাই দেশের মধ্যে সবচেয়ে গণ্যমান্য হয়ে উঠেছে। বারোয়ারি দুর্গাপুজোয় এক বছর শিবু প্রেসিডেন্ট হয়, পরের বছর বেনি প্রেসিডেন্ট হয়। স্কুল কমিটিতেও তাই, কেউ কারুর চেয়ে খাটো নয়। ওদের দুজনের মধ্যে বোধহয় শিবুরই ফিচেল বুদ্ধি বেশি ছিল। সে একদিন মনে মনে মতলব আঁটল, বেনিকে ভালো করে ঠকাতে হবে, কারণ এ পর্যন্ত কেউ কাউকে ভালো করে ঠকাতে পারেনি। বুদ্ধির যুদ্ধে কখনো বেনি জিতেছে, কখনো শিবু জিতেছে। ফলে দুজনের মধ্যে কেউই বড়াই করে বলতে পারত না যে আমি বেশি চালাক। শিবু মুক্তার ফন্দি ঠিক করে হঠাৎ একদিন সন্ধেবেলা হন্তদন্ত হয়ে বেনিকে গিয়ে বলল, ভাই বেনি, বড় বিপদে পড়েছি, 50টা টাকা ধার দিতে পারো? কালই ফেরত পেয়ে যাবে। বেনি শিবুর মতলব বুঝতে পারল না, বলল, আর কি, নিয়ে যাও। শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাঁট হয়ে বসল। পরদিন টাকা ফেরত দেবার কথা, কিন্তু শিবুর দেখা নেই। বেনির মন উতলা হয়ে উঠল। তারপর আরো 2 দিন কেটে গেল,
কিন্তু শিবুর টাকা দেবার কোনো চেষ্টাই দেখা গেল না। বেনি মহা ফাঁপড়ে পড়ল। সে বুঝল শিবু তাকে জোর ঠকিয়েছে, কিন্তু লজ্জায় সে কথা কারুর কাছে বলতে পারল না। হ্যান্ড নোট না লিখিয়ে নিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে এই কথা জানাজানি হলে দেশ শুদ্ধ লোক হাসবে, বলবে বেনি মুক্তারটা গাধা। শিবুও তাই চায়। বেনি মুক্তার চিন্তায় আধখানা হয়ে গেল। শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিসফিস করে বলে, ভাই শিবু, আমার টাকা। শিবু বলে, কিসের টাকা? বেনি বলে, সেই যে সেদিন তুমি ধার নিলে, আরে 50 টাকা। শিবু হেসে বলে, বেনি ভাই, বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? টাকা আবার আমি কবে নিলুম? বেনি রেগে বলে, দেবে না তাহলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমিও দেখে নেব। শিবু হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে, বেশ তো, মোকদ্দমা করো না, হ্যান্ড নোট আছে নিশ্চয়। বেনি রাগে দাঁত কড়মড় করতে করতে চলে যায়। ক্রমে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে বেনির 50 টাকা শিবু মুক্তার বেবাক ঠকিয়ে নিয়ে নিয়েছে। সবাই আহ্লাদে আটখানা। ভাবল, আহা, কাকের মাংস কাকে খায়। বেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগলো, তা হ্যাঁ দাদা, তুমি নাকি লেখাপড়া না করেই শিবুকে টাকা ধার দিয়েছিলে, শেষে তোমার এই দুর্বুদ্ধি হলো? বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না। ঘাড় নেড়ে বলে, আরে না না, ওসব ওই শিবেটার মিথ্যে কথা। শুধু হাতে টাকা ধার দেবো আমি? আমাকে কি কুকুরে কামড়েছে? দাঁড়াও না, শিবেকে আমি। যখন একলা থাকে তখন শিবুর পেজমির কথা ভেবে দাঁত কড়মড় করে আর গালাগাল দেয়। এমনি ভাবে টাকার কথা ভেবে ভেবে বেনি একসময় অসুখে পড়ল। একে বুড়ো বয়স, তার উপর টাকার শোক। বেনি তো যায়। ডাক্তার বদ্যিরা তার অবস্থা দেখে রীতিমতো আশা ছেড়ে দিল। বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি। কেবলই ভাবছে কি করে শিবুর কাছ থেকে টাকা উদ্ধার করবে। তার আর অন্য কোনো চিন্তা নেই। যখন বদ্যি নাড়ি দেখে বলল, হরিনাম করো, গঙ্গা নারায়ণ ব্রহ্ম, গঙ্গা জল মুখে দাও। বেনি তখনও ভাবছে কোন ফিকিরে শিবুর কাছ থেকে টাকা আদায় করবে। শেষে মরণের আর দেরি নেই দেখে বেনি শিবুকে ডেকে পাঠালো। শিবু এসে তার পাশে বসতেই বেনি আর সকলকে সরে যেতে বলল। সবাই সরে যাওয়ার পর বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বলল, আমার টাকা। শিবু মনে মনে হেসে বলল, কিছু ভেবো না ভাই বেনি, তোমার টাকা ঠিক আছে। এখন হরিনাম করো, তোমার ভালো মন্দ একটা কিছু হলেই তোমার টাকা তোমার ছেলেকে দিয়ে দেবো। তুমি নিশ্চিন্ত হয়ে বৈকুণ্ঠে যাও। বেনি বলল, এক্ষুনি দাও। তারপর শিবু বলল, এখন টাকা কোথায় পাবো ভাই? কালই তোমার ছেলের হাতে দিয়ে দেবো, তুমি ভেবো না। বেনির প্রাণ তখন ওষ্ঠাগত। তবু সে গোঁ ধরে বলল, না, এক্ষুনি টাকা দাও। শিবু দেখল মিনিট 10 মধ্যেই বেনি পটল তুলবে। বলল, আচ্ছা 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 আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি টাকা আনছি, কেমন? বলে সে চলে গেল। নিজের বাড়িতে ফিরে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল। তারপর বেনির বাড়ি থেকে যখন মরা কান্না উঠেছে তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হল। যেন কতই শোক পেয়েছে, এমনি ভাবে কাঁদতে কাঁদতে
বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগলো। বলল, আমি আর বেনি এক মন এক প্রাণ ছিল, তাই শেষ সময় আমাকে দেখবে বলে বেনি ডেকে পাঠিয়েছিল। যাবার সময় বলে গেল, আমার ছেলে নিহাত ছেলে মানুষ, দেখবার কেউ নেই, তুমি দেখাশোনা করো। তা কিছু ভেবো না বাবা, তোমাদের সব ভার আজ থেকে আমি নিলুম। বেনি আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, তার সে যাকে সে টাকা আমি তোমাকে দিলুম। ওই হ্যান্ড নোটগুলো আমি সব ছিঁড়ে ফেলে দেব। বেনি নেই। পাড়াপড়শি যারা ছিল তারা শুনে অবাক হয়ে ভাবতে লাগলো, তাই তো, কি আশ্চর্য, শিবুর সঙ্গে বেনির এত ভালোবাসা ছিল। ক্রমে বিকেল হয়ে আসছিল। পাড়ার অনেক ছেলে ছোকরা জুটে বেনির মরা কাঁধে করে শ্মশানে নিয়ে চলল। শিবুও বন্ধুত্বের খাতিরে সঙ্গে গেল। ইচ্ছেটা এই, বেনির শেষ দেখে তারপর বাড়ি ফিরবে। গঙ্গার ধারে শ্মশান ঘাটে যখন সবাই পৌঁছল, তখন সন্ধে হয়। পশ্চিমের আকাশে আলো ঝিলমিল করছে। মরা নামিয়ে ছেলে ছোকরারা কাঠের সন্ধানে বেরুল। শিবু বুড়ো মানুষ, তাই সে মরা ছুঁয়ে ঘাটেই বসে রইল। কেউ কোথাও নেই। শিবু একলাটি মরার চালি ধরে বসে আছে আর ভাবছে, বেনিকে কি ঠকানোটাই না ঠকিয়েছি। টাকাকে টাকা পেলুম, আবার বেনিটা মরেও গেল। এখন আমি একলাই মুখতারি করবো, আর আমায় পায় কে? মনের আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে। এমন সময় হঠাৎ পেছন থেকে প্রচন্ড এক চড় খেয়ে শিবু প্রায় চিৎপাত হয়ে পড়ে গেল। ধড়মড় করে উঠে চারিদিকে তাকিয়ে দেখল, কেউ কোথাও নেই। বেনির মরা চালির ওপর শুয়ে আছে। তাহলে কে চড় মারল? শিবু জীবনে অনেক মরা পুড়িয়েছিল, তাই শ্মশানে তার ভয় ছিল না। সে ভাবল, কি হলো? তবে কি কোনো শকুনি কিংবা গিধ তার গালে পাখার ঝাপটা মেরে গেল? কিন্তু তাই বা কি করে হবে? আকাশে তো একটাও পাখি নেই। শিবুর বড়ই ভাবনা হলো। সে সতর্কভাবে বসে মরা পাহারা দিতে লাগল। শিবু মরার পায়ের দিকটাতে বসেছিল। হঠাৎ মরাটা এক পা তুলে ক্যাত করে তার পেটে একটা লাথি কষিয়ে দিয়ে আবার যেমন ছিল তেমনি ভাবে শুয়ে রইল। লাথি খেয়ে শিবু কক করে উঠেছিল, কিন্তু তবু সে সহজে ভয় পাবার পাত্র নয়। তার মনে হলো বেনিটা নিশ্চয়ই মরেনি, তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করবার এই ফন্দি বের করেছে, নইলে মরা কখনো লাথি মারতে পারে? শিবু বেনির নাড়ি টিপে দেখল, নাড়ি নেই। গা বরফের মতো ঠান্ডা। গা তো ঠান্ডা। তারপর বুকে কান রেখে দেখল শব্দ হচ্ছে কিনা, কিন্তু বুকও একেবারে নিস্তব্ধ। বুকে কোন শব্দ নেই। এই দেখে শিবুর ভীষণ ভয় হল। বেনি যে মরে গেছে তাতে কোনো সন্দেহ নেই, সুতরাং এ বেনির ভূত না হয়ে যায় না। বেনি যে ভূত হয়েও সেই 50 টাকার কথা ভোলেনি তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল।
কিন্তু পালাবার জো ছিল কি? যেই সে মরার বুক থেকে মাথা তুলতে যাবে, অমনি বেনির মরা তড়াক করে চালির উপর উঠে বসে দু হাতে তার গলা জড়িয়ে ধরল। শিবু গলা ছাড়াবার জন্য যতই টানাটানি করে, বেনির মরা ততই তাকে জোরে আঁকড়ে ধরে। শেষে সেই শ্মশানের উপর মরায় মানুষের দস্তুর মতো কুস্তি বেঁধে গেল। এ ওঠে তো ও পড়ে, ও পড়ে তো এ ওঠে। শিবু যেই পালাতে যায়, অমনি বেনির মরা তাকে লেঙ্গি দিয়ে ফেলে দেয়। শিবু বাবারে মারে গেলুমরে করে চেঁচাতে লাগলো আর মরার সঙ্গে লড়াই করতে লাগলো। কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন? বেনির মরা একেবারে নাছোড় বান্দা। কিছুক্ষণ পরেই শিবু ক্লান্ত হয়ে পড়ল। ইতিমধ্যে ছেলে ছোকরারা কাঠ জোগাড় করে ফিরছিল। তারা শিবুর চিৎকার শুনে দৌড়ে এসে যে দৃশ্য দেখল, তাতে তাদের বুকের রক্ত প্রায় ঠান্ডা হয়ে গেল। তারা দেখল বেনির মরা আর শিবু চালির উপর পাশাপাশি গলা জড়াজড়ি করে বসে আছে। মরার মুখে বিন্দুমাত্র বিকৃতি নেই। তার একটা হাত সাঁড়াশির মতন শিবুর গলাটি জড়িয়ে আছে। শিবুর মুখ ভয়ে নীল হয়ে গেছে। সে মাঝে মাঝে উঠে পালাবার চেষ্টা করছে, কিন্তু পালাতে পারছে না। বসে পড়ে ঠক ঠক করে কাঁপছে। শিবুর ছেলেও মরা পড়াতে এসেছিল। তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁদে উঠল। বাড়ি যা, 50টা টাকা বেনির বউয়ের হাতে দিয়ে আইকে যাবো রে বাবা রে, নইলে আমাকে ছাড়বে না। শিবুর ছেলে বাপের অবস্থা দেখে বাড়ি দৌড়লো আর সকলে আলো জেলে চালি ঘিরে বসে রইল। পোড়াবার উপায় নেই। পোড়াতে হলে দুই মোক্তারকে একসঙ্গে পোড়াতে হয়, কারণ বেনির মরা তখনও শিবুর গলা জাপটে ধরে বসে আছে। এইভাবে ঘণ্টাখানেক কেটে গেল। তারপর হঠাৎ মরাটা শিবুর গলা ছেড়ে দিয়ে আবার চালির ওপর চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। সবাই একসঙ্গে চমকে উঠল। তারপর বুঝতে পারল যে ওদিকে বেনির 50 টাকা আদায় হয়ে গেছে। বন্ধুর বাহুবন্ধন থেকে মুক্তি পেয়ে শিবু আর সেখানে দাঁড়ালো না। একবার বলেই সেই অন্ধকারে পোঁ পোঁ করে শ্মশান ছেড়ে পালালো। শুনলেন মুক্তার ভূত। আজকের তৃতীয় গল্প রক্তখদ্দর। 30শে মার্চ 2024 শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে মির্চির বিশেষ নিবেদন শরদিন্দু 125। সন্ধ্যের সময় প্রত্যেক দিনের অভ্যেস মতো আমরা কয়েকজন ক্লাব ঘরের মধ্যে জমা হলাম। বড়দা সিগারেটের শেষাংশটুকুতে লম্বা একটা শুক টান দিয়ে সেটা সযত্নে অ্যাস্ট্রের ওপর রেখে দিল। তারপর আস্তে আস্তে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ভূতের গল্প তোমরা অনেকেই শুনেছ, কিন্তু ভূতের মুখে ভূতের গল্প কেউ শুনেছ কি? অমূল্য এক কোণে বসে একখানা সচিত্র বিলিতি মাসিক পত্রের পাতা উল্টাচ্ছিল। বলল, অসম্ভব, একটা কিছু বড়দার বলাই চাই। বড়দা বলল, আপাত দৃষ্টিতে ঘটনাটা অসম্ভব বলে মনে হতে পারে বটে, কিন্তু আসলে তা নয়। তবে বলি শোনো। অমূল্য তাড়াতাড়ি বলে উঠল, না না,
আরে আজ যে আমাদের সাহিত্য সভার অধিবেশন, অতুল। তোমার সাহিত্যে বস্তুতন্ত্র প্রবন্ধটা তাহলে? ঋষি বলল, কাল হবে। বস্তুতন্ত্রের চেয়ে বড় জিনিস আজ এসে পড়েছেন বড়দা। আরে তোমার গল্প শুরু করো। অমূল্য অস্থির হয়ে বলল, আজ তাহলে বড়দার কতগুলো মিথ্যে কথা শুনি সন্ধ্যাবেলাটা কাটাতে হবে। শান্ত গলায় বড়দা বলল, কথাটা শুনে তারপর সত্যি মিথ্যে বিচার করা উচিত। তাহলে আরম্ভ করি। গত বছর অমূল্যর নাক থেকে একটা সশব্দ দীর্ঘশ্বাস বের হলো। বড়দা বলল, গত বছর আমার প্ল্যানচেটে ভূত নামাবার শখ হয়েছিল, বোধহয় তোমাদের মনে আছে। যারা জানে শোনে তাদের পক্ষে ভূত নামানো অতি সহজ ব্যাপার। দরকারি আসবাবের মধ্যে শুধু একটা তেপায়া টেবিল। অমূল্য বিড়বিড় করে বলল, আর একটা গুলিখোর। বড়দা ওদিকে কান্না দিয়ে বলতে লাগলো, একদিন একটা ছোট দেখে তেপায়া টেবিল জোগাড় করে সন্ধ্যের পর আমাদের তেতলার সেই নিরিবিলি ঘরটায় বসে গেলাম। আমি, আমার বউ আর পেঁচো। অমূল্য বলল, এই বয়স থেকেই ছোট ভাইটির মাথা খাওয়া হচ্ছে কেন? বউয়ের কথা না হয় ছেড়েই দিই, কারণ যেদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে সেদিনই তার যা হবার হয়ে গেছে। বড়দা বলল, পেঁচোকে নেবার কারণ 3 জনের কমে চক্র হয় না। তাছাড়া সে ছেলে মানুষ, সুতরাং মিডিয়াম হবার উপযুক্ত। সে যাক, মেঝের ওপর টেবিল ঘিরে তো বসা গেল, কিন্তু ভাবনা হলো কাকে ডাকি। ভূত তো আর একাধটি নয়, পৃথিবীর আরম্ভ থেকে আজ পর্যন্ত যত লোকের ঈশ্বর প্রাপ্তি ঘটেছে সকলের দাবি সমান। এখন কাকে ফেলে কাকে ডাকি? কিছুক্ষণ চুপ করে থেকে বড়দা বলল, আমাদের সুভাষকে চেনো তো, জুনিয়র উকিল। তার ভগ্নিপতি সুরেশবাবু হাওয়া বদলাতে এসে গত শীতকালে নিউমোনিয়ায় মারা যান, বোধহয় তোমাদের মনে আছে। অমূল্য, তুমি তো পড়াতে গিয়েছিলে। তা হঠাৎ সেই সুরেশবাবুকে মনে পড়ে গেল। তখন 3 জনে আলোটা কমিয়ে দিয়ে টেবিলের উপর আঙুলে আঙুল ঠেকিয়ে সেই সুরেশবাবুর ধ্যান শুরু করে দিলাম। বেশিক্ষণ নয় ভাই, মিনিট 5 চোখ বুজে থাকবার পর চোখ চেয়ে দেখি পেঁচোটা কেমন যেন জুবুথুবু হয়ে গেছে, কষবে লাল গড়াচ্ছে, চোখ একেবারে কিরকম যেন বিজবিজ করে কি সব বকছে। কিরে বলে একটা ঠেলা দিলাম তাকে, কাত হয়ে পড়ে গেল। বউ তো বাবা গো বলে আমাকে খুব ঠেসে জড়িয়ে ধরল। ঋষি বলল, বস্তুতন্ত্র এসে পড়ছে, এবার আসল গল্পটা আরম্ভ হোক। বড়দা বলল, বুঝলাম ভূতের আবির্ভাব হয়েছে। পেঁচোকে অনেক প্রশ্ন করলাম, কিন্তু সে জড়িয়ে জড়িয়ে কি যে উত্তর দিল ঠিক বোঝা গেল না। বড়ই মুশকিল। তখন আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কাগজ পেন্সিল এনে পেঁচোর হাতে ধরিয়ে দিলাম। পেন্সিল হাতে পেয়ে পেঁচো শটান উঠে বসল, উঠে বসে লিখতে আরম্ভ করে দিল। সে এক আশ্চর্য ব্যাপার। পেঁচোর চোখ বন্ধ, মুখ দিয়ে লাল গড়াচ্ছে, আর প্রাণপণে কাগজের উপর লিখে যাচ্ছে। পকেট থেকে এক তাড়া কাগজ বের করে বড়দা বলল, আবার হাতের লেখা দেখে অবাক হয়ে যাবে। দস্তুর মতো পাকা হাতের লেখা। কে বলবে যে পেঁচো লিখেছে? অমূল্য লেখাটা ভালো করে দেখে বলল, পেঁচো লিখেছে কেউ বলবে না বটে, তো তোমার লেখা বলে অনেকেই সন্দেহ করতে পারে। বড়দা বলল, এই লেখা হাতে পাওয়ার পর আমি সুভাষের বাড়ি গিয়েছিলাম। সুরেশবাবুর পুরনো একখানা চিঠির সঙ্গে মিলিয়ে দেখলাম অবিকল তাঁর হাতের লেখা। বিশ্বাস না হয় তোমরা যাচাই করে দেখতে পারো। অমূল্য বলল, অবশ্যই দেখব। ঋষি বলল, সে যা, এখন তুমি কি বলতে চাও ওই কাগজের তাড়াটা সুরেশবাবুর প্রেতাত্মার জবানবন্দি? বড়দা বলল, এটা হচ্ছে তাঁর মৃত্যুর ইতিহাস। পুরোপুরি সত্যি কিনা সে কথা কেউ বলতে পারে না, কিন্তু গোড়ার খানিকটা যে সত্যি সেটা সুভাষ সেদিন স্বীকার করেছিল। এইবার তবে আসল গল্পটা শোনো। এই বলে বড়দা কাগজের তাড়াটা তুলে নিয়ে পড়তে আরম্ভ করল। যারা মুঙ্গের শহরের সাথে পরিচিত তারা জানেন যে উক্ত শহরে পিপর পাঁতি নামক যে বিখ্যাত রাস্তা আছে, তার পশ্চিম প্রান্তে গঙ্গার কূলে মুসলমানদের একটি
বহু পুরনো গোরস্থান আছে। বোধ করি এই গোরস্থানের সব গোরগুলি 100 বছরের ওপর বয়সের। স্থানটি অনাদৃত, খুব একটা যত্ন নেয় না কেউ। কাঁটা গাছ ও জঙ্গলের ফাঁকে ফাঁকে হাড় বের করা এই কবরগুলি কোনো রকমে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে। এই গোরস্থানের এক কোণে একটি কোষ্টি পাথরের গোর আছে। এই গোরটি সম্বন্ধে শহরে অনেক ভুতুড়ে গল্প প্রচলিত ছিল। এইসব আজগুবি গল্প শুনে আমি কৌতূহলী হয়ে উঠেছিলাম। আমার বড় শালা বললেন যে গোরটা নাকি সজীব। 50 বছর আগে নাকি এক সাহেব ওই গোর লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল। গুলির আঘাতে পাথর ফেটে ঝলকে ঝলকে রক্ত উঠেছিল। সে রক্তের দাগ এখনো নাকি মিলিয়ে যায়নি। গোরের গায়ে তেমনি শুকিয়ে গড়িয়ে আছে। আর যে নাস্তিক সাহেব গুলি করেছিল সেও প্রাণে বাঁচেনি। সেই রাতেই ভয়ঙ্করভাবে তার মৃত্যু হয়েছিল। একদিন শীতের সন্ধ্যায় শালাকে সঙ্গে নিয়ে গোরটি দেখতে গেলাম। শালা আমারই সমবয়সী, প্রেতজনিতে অটল বিশ্বাস। আমি কিছুদিন যাবৎ মুঙ্গেরে এসে শালার বাড়িতেই হাওয়া বদল করছিলাম, সঙ্গে স্ত্রীও ছিলেন। গোরস্থানের কাছে গিয়ে দেখলাম জায়গাটি কাঁটা গাছের বর্মে প্রায় দুর্ভেদ্য হয়ে আছে। অনেক যত্নে, অনেক সাবধানে পা ফেলে কাপড় চোপড় বাঁচিয়ে সেই ভুতুড়ে গোরটির সামনে গিয়ে দাঁড়ালাম। কালো পাথরের গোর। আপাত দৃষ্টিতে ভৌতিক কিছুই চোখে পড়ল না। হঠাৎ যখন আমরা গোরটির একেবারে কাছে এসে পৌঁছেছি, তখন সেই কালো পাথরের ওপর শুয়ে থাকা আরো কালো একটা জন্তু বোধহয় আমাদের পায়ের আওয়াজে জেগে উঠে একবার আমাদের মুখের ওপর তার তীক্ষ্ণ চোখ মেলে ধরে আস্তে আস্তে গোরের আড়ালে চলে গেল। দেখলাম একটা কুকুর, রং কুচকুচে কালো, শরীর যে হিসেবে লম্বা সে হিসেবে উঁচু নয়, পাগুলো বাঁকা বাঁকা এবং অত্যন্ত খর্ব। কিন্তু সবচেয়ে ভয়াবহ তার চোখ দুটো, হলদে রঙের সাথে কিছুটা রক্তাভ এবং মণিহীন। পলক ফেললে মনে হয় যেন অন্ধকার রাতে খদ্দত জ্বলছে। শালা বলল, লোকে বলে ওই কুকুরটাই সাহেবের টুঁটি ছিঁড়ে মেরে ফেলেছিল। আমি বললাম 50 বছর আগে, কিন্তু কুকুরটাকে তো অত বয়স্ক বলে মনে হলো না। আমরা কবরটার একেবারে পাশে গিয়ে দাঁড়ালাম। দেখলাম কুকুরটা যে জায়গায় শুয়েছিল ঠিক সেই জায়গায় পাথরের খানিকটা চটে উঠে গেছে এবং তারই চারিপাশে লাল রঙের একটা পদার্থ শুকিয়ে আছে। হঠাৎ দেখলে রক্ত বলে ভুল হয়, যেন ওই কুকুরটা সমাধির রক্তাক্ত ক্ষতটাকে বুক দিয়ে আগলে থাকে। শালা জিজ্ঞেস করল, কি রকম বোধ হচ্ছে? আমি বললাম, আশ্চর্য বটে। আমার মনে হয় খুব গরম একটা ধাতু দিয়ে এই পাথরে আঘাত করা হয়েছিল, আর তাতেই এইরকম হয়েছে। আমার মন্তব্য শুনে শালা আধ্যাত্মিকভাবে একটু হাসল, বলল, তা হবে, কিন্তু তা যে একেবারেই হতে পারে না সেটা তার গলার আওয়াজে বেশ বোঝা গেল। কোনো একটা তর্কাধীন বিষয়ের আলোচনায় মানুষ যখন অট্টহাস্য করে, যেন অপরপক্ষের সঙ্গে তর্ক করাটাই ছেলে মানুষই, তখন অপরপক্ষের মনে রাগটা হওয়া খুবই স্বাভাবিক। আমারও একটু রাগ হলো, কিন্তু যে লোক তর্ক করতে অসম্মত তাকে প্রত্যক্ষ প্রমাণ দিয়ে বুঝিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। তাই আমি বললাম, আচ্ছা এক কাজ করা যাক,
আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এই পাথরটা ভেঙেই দেখা যাক না, ঝলকে ঝলকে রক্ত বেরোয় কিনা। আর চোখে দেখাচ্ছে বড় তো আর কোনো প্রমাণ নেই। কাছেই একটা বড় পাথর পড়েছিল, আমি সেটা তুলে নিয়ে গোরে আঘাত করতে যাব এমন সময় সেই কুকুরটা কোথা থেকে ছুটে এসে একটা বিশ্রী রকমের চিৎকার করে উঠল এবং সমস্ত দাঁত বের করে অত্যন্ত হিংস্র ভাবে আমাকে শাসিয়ে দিল। শালা আমার হাত ধরে টানতে টানতে বলল, চলে এসো চলে এসো। কি যে তোমার পাগলামি! কুকুরটার আকস্মিক আবির্ভাবে আমার শালা যতটা অভিভূত হয়ে পড়েছিল, বাস্তবিক পক্ষে আমি কিন্তু ততটা হইনি। অথচ একটা হিংস্র কুকুরকে অযথা ঘাঁটানো বিশেষ যুক্তির কাজ নয়। তাই পরীক্ষার কাজ অসম্পূর্ণ রেখে আমরা যখন বাড়ি ফিরে এলাম, তখন তুমুল তর্ক বেঁধে গেছে। বাড়ি ফিরতেই আমার শালার বউ এবং যার সম্পর্কে শালার সাথে সম্বন্ধ, মানে আমার গিন্নি, তারা এসে যুদ্ধে যোগ দিলেন। দুজনেই নবীনা, বিদুষী, প্রতীচ্যের আলোক তাদের চোখে সোনার কাঠি স্পর্শ করিয়েছে। তারা এসেই আমার পক্ষে যোগদান করলেন। শালা বেচারি একা পড়ে গেল। তর্কে যে ব্যক্তি হারে তার জেদ বেড়ে যায়, যুক্তির দিকে তখন আর তার ভ্রুক্ষেপ থাকে না। শালা শেষে চটে উঠে বলল, মানতে না চাও মেনো না, কিন্তু দুপুর রাত্রে একলা ওই জায়গায় যেতে পারে এমন লোক তো কোথাও দেখি না। শালার বউ উৎসাহী চোখে বলল, আচ্ছা, এমন লোক যদি পাওয়া যায় যে যেতে পারে, তাহলে তো মানবে যে তোমার ভূত শুধু তোমার ঘাড়েই ভর করে আছে, আর কোথাও তার অস্তিত্ব নেই। শালা গম্ভীর কণ্ঠে বলল, একলা রাত্রে সেখানে যেতে পারে এত সাহস কারুর নেই। আর যদি বা কেউ যায়, সে যে ফিরে আসবে এমন কোনো সম্ভাবনা দেখি না। আমি বললাম, সকলের সাহস এবং সম্ভাবনা সমান নয়। আমি যেতে প্রস্তুত আছি। শালা অতি বিস্ময় কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি প্রস্তুত আছো? রাত 12টার সময় একলা? তার মুখে আর কথা সরল না। আমি হেসে বললাম, নিশ্চয়ই, এদেশে বেশি দিন থাকিনি বলেই বোধহয় আমার সেই সাহসটুকু আছে। তাহলে আজই ভালো। আজ বোধহয় অমাবস্যা। শাস্ত্র অনুসারে রাজ্যের ভূত প্রেত দৈত্য দানব আর সবাই এই মর্তভূমিতে ফিরে এসে দিক বিদিকে নাচ করে বেড়াবেন। অতএব এই সুযোগ ছাড়া উচিত হবে না। শালা ভয় ভয় চোখে চেয়ে বলল, গোয়ার তুমি করো না সুরেশ, ভারী খারাপ জায়গা, এসব বিষয়ে তোমার অভিজ্ঞতা নেই। শালার বউ হেসে উঠে প্রতিবাদ করল, ভয় পাবেন না সুরেশবাবু, আপনার জন্য একটা খুব ভালো প্রাইজ ঠিক করে রাখলাম। আপনি জয় করে ফিরে এলেই এ বাড়ির কোনো এক মহিলা আপনার কপালে একটা লাল টিকা পরিয়ে দেবেন। ভূতজয়ী বীরের সেই হবে রাজ টিকা। আমি উৎসাহ দেখে বললাম, লোভ ক্রমেই বেড়ে যাচ্ছে। মহিলাটা কে শুনি? তিনি হেসে বললেন, তার সঙ্গে কারুরই তুলনা হয় না। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, ওই জাতীয় প্রাইজ যদিও আমার ভাগ্যে খুব দুর্লভ নয়। কি বকছো, দাদা রয়েছেন যে। তবু অধিকের প্রতি আমার কোনো বিরাগ নেই। তাহলে চুক্তি পাকা হয়ে গেল। আজ রাতেই যাব। কিন্তু আমি যে সত্যি সত্যি কবরের কাছে গিয়েছি, এদিক ওদিক ঘুরে ফিরে আসিনি, এ কথা শেষকালে আপনাদের বিশ্বাস হবে তো? শালার বউ অতি দূরদর্শিনী বললেন, আপনার মুখের কথা আমরা বিশ্বাস করব নিশ্চয়ই, কিন্তু যাকে বিশ্বাস করানো দরকার তিনিই হয়তো করবেন না। অতএব আপনাকে একটা কাজ করতে হবে, খড়ি দিয়ে গোরের ওপর নিজের নামটা লিখে আসতে হবে। তথাস্তু। গিন্নির দিকে ফিরে বললাম, তোমার দাদার প্রেত তত্ত্বের মাথায় বজ্রাঘাত করে দিয়ে আসা যাক, কি বলো? হ্যাঁ? অল্প দ্বিধা জড়িত হাসি ছাড়া ওদিক থেকে আর কোনো জবাব পাওয়া গেল না। শালা বললেন, ফাজলামি ছাড়ো, আমি তোমায় কিছুতেই যেতে দিতে পারি না। শালার কথা শুনলাম না, কারণ অনেক ক্ষেত্রে এগিয়ে যাওয়া যতটা সহজ, পেছনে ফিরে আসাটা ততটা সহজ নয়।
রাত 11:30টার সময় গরম জামায় আপাত মস্তক নিজেকে ঢেকে একটা কড়া গোছের বর্মা চুরুট ধরিয়ে বের হলাম। এতক্ষণে গিন্নির মুখে কথা ফুটল, বলল, থাক থাক, গিয়ে কাজ নেই। আমি হেসে উঠলাম, পাগল, ভাই বোন দুজনকার ধার দেখছি একই রকম, ছাড়ো তো। শালা কিছুটা দুঃখী দুঃখী কণ্ঠে বললেন, তুমি এমন একগুয়ে জানলে কোন শালা তর্ক করত? এমন বিশ্রী অন্ধকার বোধ করি আর কোনো দিন দেখিনি। একটা গুরুভার পদার্থের মতো অন্ধকার যেন চারিদিক চেপে বসে আছে। পথ চলতে চলতে প্রতি পদে মনে হয় পর মুহূর্তেই এক চাপ অন্ধকারে ঠোকর লেগে উমড়ি খেয়ে পড়ে যাব। চুরুটের লম্বা টান মেরে আনন্দে উৎসাহে এগোতে লাগলাম। সমস্ত ইন্দ্রিয়গুলি অজ্ঞাতসারে এমন সতর্ক সন্দিগ্ধ হয়ে উঠল যে নিজের পদধ্বনি শুনে নিজেই চমকে উঠলাম। মনে হলো কে যেন চুপি চুপি পেছন থেকে আমার অত্যন্ত কাছে এসে পড়েছে। কিন্তু অকারণে ভয় পাওয়ার পাত্র আমি নই। মনে মনে বেশ বুঝতে পারলাম রাত দুটোর এই অন্ধকার, এই স্তব্ধতা, এই বিজনতা সকলে মিলে আমার আন্তরিক সাহসকে দুশ্ছেদ্য একটা ষড়যন্ত্রের জালে ধীরে ধীরে জড়িয়ে ফেলবার চেষ্টা করছে। একটা অলৌকিক মায়া যেন আমার চেতনাকে আচ্ছন্ন করে ফেলছে। মাকড়সা যেমন শিকারকে প্রথমে সূক্ষ্ম তন্তুর সহস্র পাকে জড়িয়ে পরে ধীরে ধীরে জীর্ণ করে ফেলে, তেমনি এই অদৃশ্য শক্তি আমার সহজ সত্তাকে ক্রমে ক্রমে অভিভূত করে ফেলছে। ক্রমে পিপর পাঁতি রাস্তার পূর্ব প্রান্তে এসে পড়লাম। এটারই উল্টো দিকে কবরস্থান। রাস্তার দুই পাশে বড় বড় গাছ, মাথার উপর বহু উঁচুতে তাদের শাখা প্রশাখা মেলে ধরেছে। অন্ধকার আরো জমাট বেঁধে এলো। হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাসের মতো একটা স্পর্শ পেলাম। শরীরের সমস্ত রোম শক্ত হয়ে দাঁড়িয়ে উঠল। পরক্ষণে একটা খুব ছোট জিনিস পিঠের ওপর দিয়ে খড়খড় শব্দ করে নিচে গড়িয়ে পড়ল। বুঝলাম ওপর থেকে একটা শুকনো পাতা ঝরে পড়েছে পিঠের ওপর। আরামের নিঃশ্বাস ফেলে এগোতে লাগলাম। লম্বা টানের চোটে চুরুটটা প্রায় শেষ হয়ে এলো। অন্য সময় হলে ফেলে দিতাম, কিন্তু আজ সেটাকে কিছুতেই ছাড়তে পারলাম না। তার জ্বলে থাকা শেষটুকু যেন একটু প্রাণের সংস্রব ছিল। এই নিঃসঙ্গ অন্ধকারের মধ্যে আমার সমস্ত অন্তরাত্মা যেন সঙ্গীর জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। তখন ওই ক্ষীণ রশ্মিটুকু জীবন্ত সঙ্গীর মতো প্রাণের মধ্যে ভরসা জাগিয়ে রেখেছিল। ওটাকে ফেলে দিলে যে অনেকখানি সাহসও চলে যাবে, সেটা বেশ বুঝেছিলাম। কিন্তু ক্রমে যখন আঙুল পুড়তে লাগলো, তখন সেটাকে ফেলে দিতেই হলো। একবার বেশ ভালো করে টেনে নিয়ে সামনের দিকে কিছু দূরে ফেলে দিলাম। ফেলে দেওয়া মাত্র মনে হলো যে আঙুল দুটো দিয়ে চুরুট ধরিয়েছিলাম, সেই দুটো আঙুলের ফাঁক দিয়ে খানিকটা ঠান্ডা বাতাস শরীরের মধ্যে ঢুকে পড়ল। আমার চোখ ছিল এই ফেলে দেওয়া চুরুটটার উপর। এটা মাটিতে পড়া মাত্র
আগুন ছিটকে উঠল। তারপর এক আশ্চর্য ব্যাপার ঘটল। ছিটকোনো আগুনটা মাঝপথে দুটো আকৃতি ধরে পাশাপাশি একসঙ্গে নড়তে আরম্ভ করল। মাটি থেকে প্রায় 1 হাত ওপরে থাকা পরস্পরের 4টে আঙুলের ব্যবধানে এই ক্ষুদ্র আগুনের গোলা দুটো একজোড়া লাল জোনাকির মতো সামনের দিকে চলতে আরম্ভ করলো এবং মাঝে মাঝে মিটমিট করতে লাগলো। আমার মাথা বোধহয় গরম হয়ে উঠেছিল, কিন্তু কি জানি কেন আমার ধারণা জন্মালো যে ওই মিটমিট করা আগুনের স্ফুলিঙ্গ দুটো আর কিছুই নয়, দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এবং এই চোখ দুটোর পেছনে একটা ছোট আকারের কুকুরের কালো রং যে অন্ধকারে মিশে আছে তা যেন মনে স্পষ্ট অনুভব করলাম। চলতে চলতে কখন দাঁড়িয়ে পড়েছিলাম লক্ষ্য করিনি। চোখ দুটো সামনে কিছু দূরে দাঁড়ালো। তারপর কতক্ষণ যে চোখের পাতা না ফেলে আমার মুখের দিকে তাকিয়ে রইল জানি না। মনে হলো বহুক্ষণ পরে সেই চোখের পাতা পড়ল। তখন সেটা আবার চলতে আরম্ভ করল। আমিও পেছন পেছন চললাম। শরীরের ওপর তখন কোনো অধিকারই নেই। স্বপ্নে বিভীষিকার সামনে থেকে পালাবার ক্ষমতা যেমন লোপ পায়, আমিও তেমনি নিতান্ত নিরুপায় ভাবে ওই চোখের পেছন পেছন হাঁটতে লাগলাম। স্বাধীন ইচ্ছে তখন একেবারে অবশ। আছে কেবল সমস্ত চেতনাব্যাপী দিগ্বিদিক জ্ঞানশূন্য ভয়। কতক্ষণেই আগুনের চোখ আমাকে তার আকর্ষণ প্রভাবে টেনে নিয়ে গিয়েছিল আমার ধারণা নেই। একবার চেতনার অন্তরতম প্রদেশে যেন তীক্ষ্ণ অনুভূতির ছায়া পড়েছিল যে পাকা রাজপথ দিয়ে চলছি না। আর একবার মনে হয়েছিল বোধহয় একটা গাছের মোটা শিকড়ে ঠোকর খেলাম। কিন্তু সেসব আমার ইন্দ্রিয় উপলব্ধির বাইরে। হঠাৎ একটা বড় রকমের ঠোকর খেলাম, এটা বেশ মনে আছে। তারপর হুমড়ি খেয়ে পড়তেই নিচের দিকে গড়াতে আরম্ভ করলাম। কোথায় পড়েছি কোনো ধারণাই ছিল না। অন্ধকারে দেখাও অসম্ভব। কিন্তু এই পতন যে অনন্তকাল ধরে চলতে থাকবে এবং পতনের লক্ষ্য যে একটা অতল স্পর্শ স্থানে লুকিয়ে আছে সেটা মনের মধ্যে বদ্ধমূল হয়ে গেল। অথচ কি নিদারুণ সেই পতন! গড়াতে গড়াতে এক ধাপ থেকে অন্য ধাপে পড়ছিলাম এবং প্রত্যেক ধাপে নিচে গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেহের হাড়গুলো যেন একবার করে ভেঙে যাচ্ছিল। এই নিচে নেমে যাওয়ার শেষ ধাপে যখন এসে পৌঁছলাম তখন জ্ঞান বিশেষ ছিল না, কিন্তু একটা অনন্ত যন্ত্রণার পথ যে অতিক্রম করে এসেছি সেটা সমস্ত শরীর দিয়ে টের পেলাম। অনেকক্ষণ পর চোখ মেললাম। সেই দেহহীন লাল চোখ দুটো আমার মুখের অত্যন্ত কাছে ঝুঁকে পড়ে কি যেন পরীক্ষা করছে। দেহের রক্ত তো জল হয়ে গিয়েছিলই, এবার সেটা একেবারে বরফ হয়ে গেল। একটা অসহ্য শীতের শিহরণ সমস্ত দেহটাকে যেন ঝাঁকানি দিয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। সূর্যোদয়ের কিছু আগে জ্ঞান হলো কালকের রাত যে স্বাভাবিকভাবে কাটেনি এই চিন্তা নিয়ে চোখ মেললাম। ঘাসের ওপর শুয়ে আছি দেখে
তাড়াতাড়ি উঠে গেলাম। গায়ে দারুণ ব্যথা। আবার শুয়ে পড়লাম। তখন ক্রমশ সব মনে পড়ে গেল। ঘাড় না নেড়ে যতদূর সাধ্য দেখে বুঝলাম, পিপরপাতি রাস্তার পাশে পাশে কেল্লার যে শুকনো গড়খাই গিয়েছে, তারই তলদেশে বাবলা গাছের ঝোপের মধ্যে পড়ে আছি। সূর্য উঠল। এখানে সমস্ত দিন পড়ে থাকলেও কেউ কারুর খোঁজ পাবে না, এটা নিশ্চিত। শরীরে তো নড়বার শক্তি নেই। প্রচন্ড এক হ্যাঁচকা মেরে উঠে দাঁড়ালাম। চোখ থেকে আরম্ভ করে দেহের সমস্ত রোম ব্যথায় টনটন করে উঠল। কিন্তু বাড়ি গিয়ে পৌঁছতেই হবে। অসীম ক্ষমতায় মৃত প্রায় দেহটাকে টানতে টানতে কি করে বাড়িতে নিয়ে গেলাম সেটা বোঝাবার মতন ক্ষমতা আমার নেই। বাড়ি যেতেই সকলে চারিদিক থেকে ছুটে এলো এবং উৎকণ্ঠিত প্রশ্নে আমার ক্ষীণ চেতনা আবার লোপ পাওয়ার জোগাড় হলো। শালা সকলকে সরিয়ে দিয়ে আমাকে একটা ইজি চেয়ারে বসিয়ে ব্যগ্রভাবে জিজ্ঞাসা করল, সারা রাত কোথায় ছিলে? আমরা সকলে তোমার জন্য। উত্তর দিতে গেলাম, কিন্তু কি ভয়ানক! গলার স্বর একেবারে বন্ধ হয়ে গেছে। প্রাণপণে চেষ্টা করে একটা কথা উচ্চারণ করতে পারলাম না। শালা আমাকে দুধ আর ব্র্যান্ডি খাইয়ে ডাক্তার ডাকতে গেল। ডাক্তার যখন এলেন তখন বিছানায় শুয়ে আছি। ভয়ানক কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। স্ত্রী ও আমার শালা মলিন মুখে মাথার কাছে বসে আছে। ডাক্তার পরীক্ষা করে বললেন, দুটো লাংসই এফেক্ট করেছে, নিউমোনিয়া। তারপর আবার অজ্ঞান হয়ে পড়লাম। ঘুম ভেঙে দেখি শরীর বেশ ঝরঝরে হয়ে গেছে। কোথাও কোনো ব্যথা নেই। কে একজন পেছন থেকে জিজ্ঞাসা করল, এখন কেমন লাগছে? ফিরে দেখি বিনোদ, আমার ছেলেবেলার স্কুলের বন্ধু। অনেক দিন পর তাকে দেখে বড় আনন্দ হলো। বললাম, বেশ ভালোই মনে হচ্ছে ভাই। বুকের ওপর যে একটা ভার চাপানো ছিল সেটা আর টের পাচ্ছি না। বিনোদ অল্প হেসে বলল, প্রথমটা এরকম মনে হয় বটে। আমার যখন কলেরা হয় হঠাৎ মনে পড়ে গেল, তাই তো বিনোদ তো আজ 10 বছর হলো কলেরায় মারা গেছে। আমি তো নিজের হাতে ওর গায়ে আগুন দিয়ে এসেছি। তবে সে এখানে এলো কি করে? মহা বিস্ময়ে জিজ্ঞাসা করলাম, বিনোদ, তুমি তো বেঁচে নেই, তুমি তো অনেক দিন মারা গেছো। বিনোদ এসে আমার দুটো হাত ধরল। কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে থেকে আস্তে আস্তে বলল, তুমিও তো আর বেঁচে নেই বন্ধু। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা 3টি গল্প, কালো মোরগ, মুক্তার ভূত, রক্তখদ্দর। গল্প পাঠে মীর, দীপ, ইন্দ্রাণী। গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। শব্দগ্রহণ, ধ্বনি পরিকল্পনা ও স্পেশাল এফেক্টসের রিচার্ড। প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। সহ-পরিচালনায় অনির্বাণ ও অভিষেক। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি ইন্দ্রাণী।